মনে আছে কপাল খাঁকির কথা? 2022 সালে প্রথম প্রকাশ পেয়েছিল অনির্বাণ ভট্টাচার্যের লেখা ভৌতিক গল্প কপাল খাঁকি। আপনাদের মনে হয়তো অনেক জিজ্ঞাসা ছিল, যেমন এর উৎপত্তি কি, কিভাবে শুরু হয়েছিল এই জঙ্গলের বিভীষিকা। আজ শুনবেন এই গল্পের প্রিকুয়েল, অর্থাৎ আদি পর্ব। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং গল্পের কিছু অংশ হয়তো আপনার মনকে বিচলিত করতে পারে। তবে গল্প শুরুর আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল এসো গল্প করিকে। থেলো হুঁকোয় গড়গড় করে একটা লম্বা টান দিয়ে চাপা সরেন এক রাশ ধূসর ধোঁয়া ছাড়ল। ছোট্ট মাটির দাওয়ার এক কোণে অনেক পুরুষই বসে আছে হাঁ করে ওর দিকে তাকিয়ে। সবার চোখেই কেমন যেন একটা ভয় মিশ্রিত ভক্তিভাব। ওরা এখানে জড়ো হয়েছে নিজেদের সমস্যা নিয়ে। চাপাকে এখানে সবাই খুব মান্যগণ্য করে। জেলে পাড়ার জেলেদের ধরা সবচেয়ে বড় মাছটা, কারোর বাড়ির বড় একটা মানকচু কিংবা কারোর গাছের কাঁঠাল, এরকম নানান ভিড় চাপা সোরেনের কাছে আসে প্রায় প্রতিদিন। ওর কথার অমান্য এ চত্বরে সচরাচর কেউ করে না। ওর কথাই হাঁসটিহির বন্য প্রান্তরের শেষ কথা। এক মাথা সনের মতো সাদা চুল, কোঁকড়ানো চামড়া, দৃষ্টি ও শ্রবণ শক্তি ক্রমহাসমান এই প্রায় অথর্ব মহিলাকে এলাকার লোকের সমীহ করে চলার অবশ্য একটা কারণ আছে। মহিলা নাকি পিশাচ সিদ্ধা, ভূত প্রেত নাকি ওনার কথায় ওঠবোস করে। অবশ্য এসবই শোনা কথা, স্বচক্ষে এই কাণ্ড প্রত্যক্ষ করেছে এমন কেউ নেই। আকাশ মেঘ করে আছে। ভাদ্র মাসেও এবছর বেশ বৃষ্টি হচ্ছে। এই অঞ্চলটির এক পাশ রুক্ষ শুষ্ক এবং প্রাণহীন, এবং অপর দিকটা তরতাজা আকাশ ছোঁয়া শাল সেগুনের জঙ্গল। তামাকের আমেজটা বেশ করে উপভোগ করতে করতে চাপা ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, কি আবার দলে বেঁধে এদিকে কি মনে করে? তোরা কি আমাকে একটু শান্তি দিবি না? একটা মেয়ে এগিয়ে এসে হুমড়ি খেয়ে পড়ল তার পায়ের উপর। মেয়েটি এক বস্ত্রা হলেও ওর গায়ের কাপড় বাকিদের তুলনায় সামান্য নতুন ও ঝকঝকে। সে কাঁদো কাঁদো গলায় বলল, মাঝি মাঝি বাঁচা, মু তোর পায়ে গড় করি, তুই বাঁচা। জ্বালিয়ে মারলি রে, কে সাইকে বাঁচা মাইজি, মোর বাচ্চাটা বাঁচা এবারে। কাঁপা কাঁপা গলায় উত্তর দিল মেয়েটা। কথা বলতে গিয়ে যেন প্রচণ্ড দুঃখে আর আশঙ্কায় ওর বুকটা কুঁকড়ে যাচ্ছিল। মেয়েটির নাম বীরবাহা মুর্মু। পাড়ার লোকে তাকে বীরা বলে ডাকে। পরপর 3 বার মরা বাচ্চা বিয়েছে সে, তাই এবার পেটে বাচ্চা এসেছে সেটা বুঝতে পেরেই ছুটে এসেছে চাপা মাইয়ের কাছে। ওর বিশ্বাস একমাত্র উনিই পারেন ওর বাচ্চাকে বাঁচাতে। তো আমি কি করব? তুই যা না কবরেজের কাছে। কবরেজ পারবে নি, পারলে তুই পারবি। ধোঁয়া ছাড়তে ছাড়তে চাপা কি যেন একটা ভাবলো আনমনে। তারপর নিজের মুখটা বীরার কানের কাছে এনে সেই ফ্যাঁসফ্যাঁসে গলায় অত্যন্ত নিচু স্বরে সে বলল, শুন, হাজার রেতে আয় দিকে নি, আলাদা করে তোর সাথে কথা বলবো। দেখিস আবার কেউ যেন জানতে না পারে। বীরা একবার চাপার দিকে হাঁ করে তাকিয়ে ঢিপ করে ওর পায়ে মাথাটা ঠুকে উঠে চলে গেল। একটা ব্যাটা ছেলে উঠে এগিয়ে এলো চাপার কাছে, কিন্তু ততক্ষণে বুড়ি উঠে দাঁড়িয়েছে। হাতটা তুলে নাড়ল সে একবার, যার অর্থ এখানে আগত সকলেরই জানা, মানে চাপার সাথে কথা বলার ও নিজেদের সমস্যা সমাধান করার সময় আজকের মতো এখানেই শেষ। মেয়ে পুরুষেরা চাপাকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে গেল একে একে। সন্ধ্যা ঘনিয়ে আসছে জঙ্গলে।
চাপা ধীরে ধীরে উঠে ঢুকে গেল নিজের হোগলার ছাউনি দেওয়া ঘরটায়। সে মনে মনে ভেবে নিল পুরো বিষয়টা। এক ঢিলে দুই পাখি মারা যাবে। মেয়েটাকে বোঝাতে হবে, কিন্তু ও বেঁকে বসলেই। চিন্তায় চাপা সোরেনের কোচকানো মুখে যেন আরো বেশ কয়েকটা খাঁজের সৃষ্টি হলো। সে জানে যে লোকে তাকে তার সম্বন্ধে যা আলোচনা করে তার আংশিক সত্য। ভূত প্রেত দৈত্যী দানও সে সামলাতে পারে ঠিকই, কিন্তু সে এখনো পিশাচ সিদ্ধ হয়ে উঠতে পারেনি। নিতান্তই সাধারণ এক ওঝা হয়ে রয়ে গেছে। আসলে এই বিদ্যা সে তার পূর্বসূরীদের থেকে পেয়েছে। বংশানুক্রমে ওর ঠাকুরদা, ওর বাবা এবং তারপর এই 3 পুরুষ ধরে অশরীরীদের নিয়ে কারবার সে এখন নিজেই চালাচ্ছে। তবে ওদের মধ্যে ওর ঠাকুরদা ছিলেন প্রকৃতই জ্ঞানী ও বিচক্ষণ মানুষ। চাপার বাবা তার থেকে বেশ কিছু জিনিস শিখলেও আদপে ছিল ভাঁওতাবাজ। এই নিয়ে ঠাকুরদার কাছে কম কটু কথা শুনতে হয়নি তাকে। কিন্তু চাপা ছোট থেকেই ঠাকুরদার পাশে পাশে থেকে নিয়ম নিষ্ঠা ভরে শিখেছে অনেক। ওর আফসোস একটাই, পিশাচ সিদ্ধ এখনো হয়ে উঠতে পারল না। বারবার চেষ্টা করেও বিফল হয়েছে সে। মনের স্বাদ কিছুতেই মেটেনি ওর। শেষে ঠাকুরদা যখন মৃত্যুশয্যায় তখন ওকে ডেকে বলেছিলেন, শোন চাপা, তোকে দিয়ে পিশাচ সিদ্ধি হবে ক্লা, তবে হতাশ হইস না। তুই যা শিখেছিস তাই দিয়েই প্রচুর মানুষের ভালো করতে পারবি রে। কিন্তু বর্দা, কোনো উপায় কি নেই? কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেছিল চাপা। বুক ভরে দম নিয়ে শেষ যে কথাটা বলেছিল ঠাকুরদা তা হলো, আছে, কিন্তু কপাল খাকি। তুই ঝামেলায় যাস না রে, বিপদ আছে অনেক। নেশা ভাঙ করে বাপটা মরেছিল তার অনেকদিন আগেই। এবার ঠাকুরদা চলে যেতেই এ চরাচরে সম্পূর্ণ অসহায় সম্বলহীন হয়ে পড়েছে চাপা। তখন তার বয়স ওই বছর 17 কি 18, তবে সেও আজ 60-65 বছর আগের কথা। তারপর নিজেই নিজের দায়িত্ব নিয়ে নিয়েছিল। সেই থেকেই লোকের অলৌকিক এবং মনুষ্য সত্ত্বর সমস্যা মিটিয়ে কোনো রকমে চালিয়ে যাচ্ছে চাপা সুরেন। কিন্তু ওর মনের সেই অপূর্ণ আশা অপূর্ণই রয়ে গেল। টুপটাপ করে বৃষ্টি নেমেছে এখন। মনটা আজ বড় চঞ্চল হয়ে আছে, একটা বিশেষ কারণে। না, আজ আর বসে থেকে লাভ নেই। চোখ মেলল সে। কিন্তু হঠাৎ বাইরের দাওয়ায় খুট করে একটা শব্দে কান খাড়া হয়ে গেল তার। যে কাজ করে ওর পেটের ভাত চটে, তাতে বিপদ ওর সাথে ছায়ার মতো ঘুরে। তাই অন্ধকার নামার পর থেকেই খুব সন্তর্পণে থাকতে হয় ওকে। কে কে রে? শিবু এলি নাকি রে? ঘরের ভেতর থেকে হাঁক দিল চাপা। বাইরে কোনো সারা শব্দ নেই। বয়স হবার পর থেকে একা হাতে সমস্ত কাজ করতে অসুবিধা হয় ওর। উপাচারের নানান সামগ্রী, যাগযজ্ঞের নানান উপাদান সংগ্রহ, এমনকি নিজের রান্নাটুকুও এক এক সময় করতে মন চায় না। অথচ লোকের এত খাতির, এই জঙ্গলমহলের প্রায় একচেটিয়া সম্রাজ্ঞী হয়ে থাকার এই লোভ সংবরণ করা বড়ই মুশকিল। তাই একটা চেলা পাকড়েছে ও। শিবনন্দন বিহারের ছেলে, বয়স ওই আন্দাজ 20-22 হবে। বছরখানেক আগে এখানে ঘুরতে ঘুরতে এসেছিল সে। বেচারার মা বাপ নেই, দেখেই বড় মায়া হয়ে গিয়েছিল চাপার। রেখে দিয়েছিল নিজের কাছে, আদর করে নাম রেখেছিল শিবু। অল্প কিছুদিনের মধ্যেই চাপা বুঝেছিল যে অসহায় হলেও শিবু চৌখস ছেলে। সামান্য কদিনেই এদিককার ভাষা শিখে ফেলেছিল। তাছাড়া সাহসী এবং কর্মঠও বটে।
এখন আর প্রায় কোনো দৌড়ঝাঁপি চাপাকে করতে দেয় না সে। নিজেই সব জোগাড় করে ঘরের রান্নার জন্য জঙ্গল থেকে শুকনো কাঠকুটো নিয়ে আসে সে। ছোকরার রান্নার হাতটিও চমৎকার। চাপাকে সে বুড়ি আম্মা বলে ডাকে। খালি একটাই সমস্যা ছোকরার, বড় প্রশ্ন করে। বুড়ি আম্মা এটা কি, ওটা কি, সেটা কোথায়, এটা কেন জিজ্ঞাসা করে করে মাঝে মাঝে রাগিয়ে তোলে চাপাকে। তবে একসাথে থাকতে থাকতে দুজন দুজনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে অনেকটাই। হাঁটুর ব্যথাটা বাড়ছে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে লম্ফটা হাতে করে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে চাপা দেখল কেউ কোথাও নেই। বেশি সন্ধে এখনো হয়নি। মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুৎ চমকের আলোয় চারপাশটা দেখে নিয়ে মনে মনে একটা কিছু মন্ত্র বিড়বিড় করে পড়ে আবার ঘরের নড়বড়ে দরজাটা লাগিয়ে দিল সে। ছোকরা সেই যে কখন গেছে কাঠ জোগাড় করতে, এখনো ফিরল না। চাপার সাথে থাকতে থাকতে ওর বিপদও এখন কিছু কম নয়। অবশ্য ছোকরার হাতে মন্ত্রপুত তাবিজ বেঁধে দিয়েছে চাপা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবে পুষতে যাবে, আবার কোন পোড়া মুখরে বলেই নিজের ফ্যাস ফ্যাসে গলায় একটা হুঙ্কার দিয়ে দরজাটা খুলতেই দেখল দাঁত বের করে দাঁড়িয়ে রয়েছে শিবু। বৃষ্টিতে ভিজে সারা গা দিয়ে জল পড়ছে ওর। ক্যাবলার মতো হেসে সে বলল, বুড়ি আমার মেজাজটা বোধ করি ভালো নেই। একটা জোর ধমক দিয়ে ওকে ভেতরে ডেকে গা মাথা মুছে ফেলতে বলে চাপা বলল, অতিথি আসবে, তুই একটু বসার ব্যবস্থা করে রাখ দিকিনি। বাড়ি থেকে বেরোতে বেরোতে চারপাশটা দেখে নিচ্ছিল বীরা, পাছে ওর শ্বশুর দেখে না ফেলে। ওর শ্বশুর শুক্লালে গায়ের মাথা, দু চোখে একেবারে দেখতে পারে না চাপাকে। ওনার মতে এই মহিলা একজন ঠগ এবং মিথ্যেবাদী। লোক ঠকিয়ে তাদের খারাপ সময়ের সুযোগ নিয়ে মাথায় হাত বুলিয়ে জীবন চালায় সে। কানুটুডুর বউয়ের ঘটনাটার পর উনি এতটাই রেগে গিয়েছিলেন যে চাপাকে গ্রামের বাইরে বের করে দিতে চেয়েছিলেন। তাই তার নিজের বাড়ির লোক, তারই একমাত্র ছেলের বউ ওই চাপার বাড়ি যাচ্ছে শুনলে আর আস্ত রাখবেন না তিনি। তাই সবাই শুয়ে পড়ার পর বীরা বেরিয়েছে বাড়ি থেকে। রাত যদিও বেশি নয়, তবে জঙ্গলের এলাকা, এখানকার মানুষজন তাড়াতাড়ি ওঠে আর শুয়েও পড়ে প্রায় সন্ধ্যের সাথে সাথেই। ও পিছন ফিরে একবার দেখল বাড়ির উঠোনে অন্ধকারে একটা ছায়ামূর্তি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ওর দিকে চেয়ে। ছায়ামূর্তিটা ওর বর বৈদ্যনাথ। বারবার মরা বাচ্চা হওয়ায় গায়ে মুখ দেখাতে পারছিল না বৈদ্যনাথ। তাই চাপার কাছে যাওয়ার পরামর্শটা সেই নিজের স্ত্রীকে দিয়েছিল, কিন্তু সাথে এও বলেছিল, দেখো বীরা, বাপে যেন জানতে না পারে, জানলে কিন্তু কেটে ফেলবে দুজনকে হাসুলি দিয়ে। বিকেলে বীরা এসে চাপার কাছে যাওয়ার কথা বলতেই বুকের ভেতরটা ধক করে উঠেছিল ওর। বাপ কিছু বিশ্বাস না করলেও ও জানে ওই বুড়ির অশরীরীদের সাথে যোগাযোগ আছে। তাই রাতের আধারে বউকে সেখানে একা পাঠাতে হবে শুনে মুখ শুকিয়ে গেল বৈদ্যনাথের। সাহস দিয়েছিল বীরাই। একটা বাচ্চার জন্য ও নাকি যে কোনো জায়গায় যেত, আর যা কিছু করতে হয় তাই করতে রাজি সে। লোকের ওকে দেখলেই মুখ টিপে হাসি আর সহ্য করতে পারে না ও। কিন্তু যতটা কঠিন ভেবেছিল, বিষয়টা তার চেয়েও ঢের কঠিন। গ্রাম আর ওর গন্তব্যের মধ্যে পেরোতে হবে বেশ খানিকটা জঙ্গল। ওর কোমরে একটা হাঁসুলি আছে, প্রয়োজনে জঙ্গলি পশুদের থেকে আত্মরক্ষার জন্য। বৃষ্টিটা একটু ধরেছিল, কিন্তু আবার শুরু হলো টুপটাপ করে। বীরা কোমরের হাঁসুলি বের করে একটা বড় কচু পাতা কেটে নিল মাথা বাঁচাতে। না, বৃষ্টির বেগ বাড়ছে। জঙ্গলের বাইরে দিয়ে গেলে পুরো ভিজে জপজপে হতে হবে, তখন এই কচু পাতা মানবে না।
অগত্যা অনিচ্ছা সত্ত্বেও জঙ্গলের ভেতরের রাস্তা ধরল সে। বৃষ্টির রাতে সূচাগ্র সম আলোকবিহীন জনমানব শূন্য এই জঙ্গলের চেহারা কোনো মানুষের পক্ষেই বলে বোঝানো সম্ভব নয়। কান জুড়ে কেবল টুকটাক জল পড়ার শব্দ আর চতুর্দিকে ব্যাঙের কোলাহল। তারই মাঝে মনের জোর বজায় রেখে সন্তর্পণে পা চালাচ্ছে বীরা। ও হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছিল। ইতিমধ্যেই বৃষ্টির শব্দ হঠাৎ অদ্ভুত রকম বেড়ে যাওয়ায় ও বুঝতে পারল নির্ঘাত আশেপাশে কোনো জলাশয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। আর সেটা ভেবেই বীরার মনের সব জোর, সব সাহস হঠাৎই ভোজবাজির মতো উড়ে গেল। হে ঠাকুরজিও, এবারও কি করবে? হায় কপাল, বৃষ্টিতে অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে ও এখন ভয়ঙ্কর জায়গায় উপস্থিত হয়েছে। এ তো সেই ভূতর থানে এসে পড়েছে সে। ভয়ে আতঙ্কে আর বীরার পা নড়ছে না। এক জায়গায় পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে পড়েছে সে। ব্যাপারটা আর একটু খুলে বলার দরকার। ভূতর থান হচ্ছে এই অঞ্চলের মানুষদের কাছে একটা আতঙ্ক। এখানে শাল সেগুনের জঙ্গলের মাঝে একটা মাঝারি মাপের জলাশয়ের একপাশে একটা বুড়ো পাকুড় গাছকে আশ্রয় করে এই ভূতর থান। আঞ্চলিক মানুষদের বিশ্বাস সে জায়গায় প্রেত, পিশাচ ও পূর্বপুরুষদের বাস। ভাদ্রের অমাবস্যায় এখানকার লোকজন মহা ধুমধাম করে পূর্বপুরুষদের বিদেহী আত্মাকে আহ্বান করে আর তাদের উৎসর্গ করে কাঁচা মাংস, ফল পাকুড় নিয়ে দল বেঁধে এই গাছের তলায় রেখে যায় তারা। নিয়ম হচ্ছে খাবার ওই গাছতলায় নামিয়ে দেওয়ার পর যাই ঘটে যাক না কেন, পিছন ফিরে তাকানো যাবে না। পরের দিন সকালে সেখানে গেলে দেখা যায় কাঁচা মাংস ও অন্যান্য খাবার যেন প্রচণ্ড ক্ষুধার্ত কেউ বা কারা নিঃশেষ করেছে। আর সারা বছর সচরাচর কেউ এ পথ মারায় না। আজ বীরা ভরা পোয়াতি অবস্থায় এখানে এসে পড়ল। ভয় ওর গায়ের প্রত্যেকটা রোম খুব সোজা দাঁড়িয়ে আছে। না জানি কোন ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে এইবার। খুব সন্তর্পণে বীরা হাঁটা শুরু করেছিল, কিন্তু হঠাৎ কড়কড় করে বাজ পড়ার শব্দে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির তোড়ে কচু পাতা খসে গেল ওর হাত থেকে। সাথে শুরু হলো ঝোড়ো হাওয়া। বৃষ্টিতে যাও বা এগোনো যায়, কিন্তু এই প্রচণ্ড হাওয়ায় আর এক পাও হাঁটা সম্ভব নয়। অগত্যা অন্ধকারে বীরাকে আশ্রয় নিতে হলো একটা বড় গাছের তলায়। দুশ্চিন্তায় ওর কপালে এই ঝড় জলেও ঘাম শুরু হয়েছে। পুকুরটা ঠিক হাত পাঁচেক দূরে, আর তার ওপারেই বিদ্যুৎ চমকের আলোয় দেখা যায় সেই পাকুড় গাছটা। শোঁ শোঁ করে হাওয়া বইছে, মোটা মোটা গাছের সারি দুলে দুলে উঠছে। বীরা দেখল পুকুরের জল মুহুর্মুহু বৃষ্টির ফোঁটার আঘাতে জর্জরিত হচ্ছে। ঠিক এমনই সময় ওর পিছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে মনে হলো। পিছন ফিরে তাকাতেই না, কাউকে দেখতে পেল না। মনের ভুল ভেবে আবারও পুকুরের দিকে তাকাতেই ওর দম বন্ধ হয়ে এলো। একটা মানুষের দেহ ভেসে আসছে পাড়ের দিকে। দেহটা নড়ছে না, কোনো প্রাণের চিহ্ন আছে বলে তো মনে হচ্ছে না ওর। ধীরে ধীরে দেহটা পাড়ে এসে ঠেকল। অনিচ্ছার সত্ত্বেও বীরা এগিয়ে গিয়ে দেখল সেটার দিকে। মনে হচ্ছে কোনো এক অমুক টানে ওকে কেউ টানছে ওই দেহটার দিকে। পুকুর পাড়ে গিয়ে বীরা হাঁটু গেড়ে বসল দেহটার পাশে। কোনো একটা অচেনা মানুষের দেহ, চোখ দুটো বন্ধ। ও দেহটার নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখল, না, নিঃশ্বাস পড়ছে না।
প্রাণের স্পন্দন অনেক আগেই থেমে গিয়েছে এই শরীরে। তবে কার দেহ এটা? ওর চেনা তো কেউ নয়। এই জঙ্গলে কে ফেলে গেল এই মৃতদেহ? এইসব ভাবতে ভাবতেই বিরার মনে হলো ঝড় মাথায় করেই এই মুহূর্তে এই অশুভ জায়গা ত্যাগ করা উচিত তার। সেই মতো উঠেও দাঁড়ালো, কিন্তু ওখান থেকে হেঁটে যাওয়ার জন্য উদ্যত হতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ও টের পেল কেউ যেন পায়ের গোছা দুটো প্রচণ্ড শক্তভাবে চেপে ধরেছে ওর। নিচের দিকে তাকাতেই বিরার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। মৃতদেহটা ওর পা দুটো চেপে ধরেছে, কিন্তু তার চোখ দুটো এখনো বন্ধ। গায়ের সমস্ত শক্তি একত্রিত করে ও এক লাথি মারল, কিন্তু ওই ভৌতিক হাত দুটো ছাড়াতে পারল না। ওর এই বৃথার চেষ্টা দেখে যেন প্রচন্ড মজা পেয়ে খিলখিলিয়ে হেসে উঠছে কেউ। বিরা চমকে উঠে হাসির উৎসর দিকে তাকিয়ে দেখে পুকুরের উল্টো দিকে পাকুড় গাছ থেকে কি যেন একটা ঝুলছে। এমন সময় একটা প্রচন্ড বাজ পড়ল কাছে পিঠে কোথাও। তার আলোয় মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল এই ভূতুর থান। ওই এক মুহূর্তের দৃশ্য যেন কোনো মানুষের হৃদস্পন্দন চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। বীরা দেখল পাকুড় গাছ থেকে গলায় দড়ি দিয়ে 3 জন মানুষের দেহ ঝুলছে। তাদের সারা শরীর খুবলে খেয়েছে কোনো এক মাংসাশী প্রাণী। এবার নিচের দিকে তাকাতেই দেখল মৃতদেহটা চোখ মেলে চেয়েছে। শুধু সাদা অংশটা ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে তার দিকে। হঠাৎ করেই সেটা ভয়ঙ্কর শব্দে হেসে উঠল। জনহীন সাপত সংকল এই বনের প্রচন্ড দুর্যোগের মধ্যে আর সাহস ধরে রাখতে পারল না সে। জ্ঞান হারিয়ে ভূতর থানে লুটিয়ে পড়ল বীরবাহা মুর্মু। বুড়িটা আবার বাড়াবাড়ি শুরু করেছে। কত করে তাকে মানা করেছে এসব বুজরুকি গায়ে না করতে। গা থেকেও লোক লাগিয়ে বের করে দিয়েছে, তবুও বুড়ির বাড়বাড়ন্ত কমছে না। গায়ের অনেক মেয়ে ঝিও যায় তার কাছে। দশরথ দাঁতন করতে করতে এসব 7-5 ভাবছিল। হঠাৎই পূর্বপাড়ার তিনুগোয়ালার ছেলে হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল বীরাকে নাকি ভূতর থানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। শুনেই ধরফড়িয়ে উঠে ছেলে বউয়ের ঘরের বাইরে গিয়ে ছেলের নাম ধরে ডাকতে শুরু করলো দশরথ। বৈদ্যনাথ চোখ ডলতে ডলতে বেরিয়ে এলো দরজা খুলে। কিরে বাপ, সকাল সকাল এত চিল্লাইছিস কেন? ঘুম জড়ানো গলায় শুধল বৈদ্যনাথ। ছেলের ঘাড়ের ওপর দিয়ে উঁকি মেরে অন্ধকার ঘরের ভেতরটা দেখতে দেখতে ঝাঁঝিয়ে উঠল দশরথ। এ বীরা কোথায়? এইবার টনক নড়েছে বৈদ্যনাথের। সত্যি তো, কাল রাতে বীরার জন্য অপেক্ষা করতে করতে ধেনো মদ খাচ্ছিল সে। তারপর কখন যে নেশার ঘরে ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না। তবে বউয়ের কথা ছিল যত রাতি হোক সে ফিরে ওকে ডাকবে। তাহলে কি এখনো সে ফেরেনি? বাবা যদি জানতে পারে যে ও চাপার কাছে গিয়েছে, তাহলে তো আর রক্ষা থাকবে না। একটু ঢোক গিলে আমতা আমতা করে বলল, সকালে এদিক ওদিক কোথাও গেছে বোধহয়। প্রথমে খানিকটা অবাক হলো, তারপর দাঁতে দাঁত চেপে বলল দশরথ, জলদি চল মোর সাথে। দৌড়ে ঘর থেকে গামছাটা নিয়ে বাপের পিছন পিছন বেরিয়ে পড়ল বৈদ্যনাথ। যদিও ও এখনো কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটেছে, তবুও বাপের হুঙ্কারের ওপর কথা বলার সাহস এখনো ওর হয়নি। ওর মনে নানান প্রশ্ন মাধের ঝাঁকের মতো চাক বেঁধে আসছে। বাপ ওকে এত সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছে? বীরাই বা কাল রাত থেকে এখনো ফেরেনি কেন? চাঁপার সাথে কি কথা হলো কে জানে। দশরথ প্রায় দৌড়ানোর মতো করে হাঁটছে। এসব নানান প্রশ্ন ভাবতে ভাবতে বৈদ্যনাথ খানিকটা পিছিয়ে পড়েছিল।
ঘোর কাটলো বাপের হাঁকে, দেখল ওরা ভূতর থানের যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছে। জঙ্গলের ঠিক বাইরেটায় আরো জনাদশেক গায়ের পরিচিত মুখ দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন হয়ে। একটা অজানা আতঙ্কে ওর বুকটা কেন যেন ছ্যাদ করে উঠল। জলাশয়টার কাছাকাছি পৌঁছে আসল বিষয়টা বুঝতে পারল বৈদ্যনাথ। প্রত্যেকদিন ভোরে তিনুগোয়ালা এবং তার আরো কিছু সাগরেদ নিজেদের গাই বাছুরদের নিয়ে চড়াতে নিয়ে যায় জঙ্গলের লাগোয়া ওই ঘাস জমিতে। তারপর রোদ উঠে গেলে বাছুরগুলোকে নিয়ে তারা ফিরে আসে বাড়িতে। আজ সকালে ওরা এসে দেখে জঙ্গলের ভেতর থেকে গাঁয়ের বুড়ি কাঠুরিয়া দিশেহারা হয়ে চিৎকার করতে করতে বেরোচ্ছে। তাকে জিজ্ঞাসা করায় সে জানায় যে সে কাঠ কুড়োতে গিয়ে ভূতর থানের ওখান থেকে একটা গোঙানির শব্দ পায়। পারতপক্ষে জন্তু জানোয়ারও ওই অভিশপ্ত জায়গায় এড়িয়ে চলে, তাই আওয়াজটা শুনেও বুড়ি ঠাকুরজিউর নাম নিতে নিতে ফিরে আসছিল। হঠাৎই গলার স্বরটা চেনা চেনা ঠেকায় সে প্রাণ ভয়ে এগিয়ে গিয়ে দেখে বীরা অচৈতন্য হয়ে শুয়ে আছে পুকুর পাড়ে। চিনতে পেরে বুড়ি এগিয়ে যায় ওকে সাহায্য করতে, আর তখনই একটা অমানসিক হাসি শুনতে পেয়ে সে প্রায় প্রাণ হাতে করে পালিয়ে আসে। কথাগুলো বলে বুড়ি অজ্ঞান হয়ে যায়। গোয়ালাদের কয়েকজন নাকি তাকে বাড়ি দিতে গিয়েছে। তারপর ওরা খবর পাঠায় গাঁয়ের মোড়ল দশরথের কাছে, কিন্তু এখনো অব্দি জঙ্গলে ঢোকার সাহস কারোর হয়নি। এই তোদের সাহস? কজন আছিস এখানে? চল দেখিনি সব একসাথে। দিনের আলো ভয় কিসের? সমবেত লোকেদের মধ্যে এই প্রস্তাবে রীতিমতো চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। সবার মুখগুলো আতঙ্কে শুকিয়ে গিয়েছে, তবু দশরথের মুখের উপর কথা বলার সাহস এ গায়ে কারণ নেই। সবাই জানে জঙ্গলের অজানা আতঙ্কের থেকে দশরথ মুর্মুর রাগ কোনো অংশে কম নয়। প্রয়োজনে তিনি কতটা নৃশংস হতে পারেন তার উদাহরণ এর আগে গ্রামবাসীরা বহুবার পেয়েছে। অগত্যার লাঠি, হাঁসুলি, দাঁ যে যা পারল নিয়ে মোট 9 জন প্রবেশ করল জঙ্গলে। তাদের লক্ষ্য ভূতর থান। অন্ধকার যেন কালো আলকাতরার মতো ওদের গায়ে লেপ্টে রয়েছে। দিনের আলো ঠিকমতো প্রবেশ করতে পারল না ঘন শাল সেগুনের জঙ্গলে। দলটা যত এগোচ্ছে থানের দিকে, ততই যেন চারিদিক নিস্তব্ধ হয়ে উঠছে। নিদেন পক্ষে কাকপক্ষীও ডাকছে না। সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশে মেঘ আছে যথেষ্ট। দলের সর্বাগ্রে রয়েছে দশরথ এবং বৈদ্যনাথ, এবং তার পিছনে সার বেঁধে তিনু গোয়ালার ছেলে এবং তার 2 বন্ধু, তার সাথে জেলে পাড়ার 3 জন, আর সব শেষে নাপিত সিধু। চলতে চলতে সিধুর পায়ে কাঁটা বিঁধেছে, তাই সে সকলের থেকে একটু পিছিয়ে পড়েছে। এক জায়গায় দাঁড়িয়ে সে তার পায়ের কাঁটা বের করছিল, হঠাৎই একটা দমকা হাওয়ায় ও চমকে উঠল। গাটা ছমছম করছে ওর। চারপাশ দেখতে দেখতে মাথার পিছনে একটা শব্দ শুনে চমকে উঠে পিছনে ফিরতেই দেখে একটা নারী অবয়ব সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় জুলু জুলু চোখে তার দিকেই চেয়ে রয়েছে। মহিলার মাথার চুলগুলো কেমন যেন সরীসৃপের মতো কিলবিল করছে। সিধু ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল। কিছু বলে ওঠার আগেই নারী মূর্তি তার চেরা জিভ বের করে ছেটে দিল ওর গাল। গালটা জ্বালা করছে তার। সিধু দেখল মহিলার চোখের মণিগুলো হঠাৎ পিছন দিকে ঘুরে গিয়ে শুধু সাদা অংশটা বেরিয়ে এসেছে। ও পালাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। নারী মূর্তি ওর মাথাটা ধরে মুচড়ে উপড়ে নিল ওর ধর থেকে। প্রাণ বেরোনোর আগে একটা মর্মভেদী চিৎকার বেরিয়ে এলো সিধুর শেষ স্বর হয়ে। চিৎকারে সমস্ত জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে ভেসে এলো বাকিদের কানে। সবাই যে যার জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। সবাই ছুটে যাচ্ছিল ব্যাপারটা দেখতে, কিন্তু দশরথ ওদের আটকালো। দাঁড়া দাঁড়া,
সবে একসাথে যাইস লাই। শেষমেশ জেলে পাড়ার 3 জন গেল কি হয়েছে দেখতে, আর বাকিরা এগিয়ে চলল গন্তব্যের দিকে। কিছু দূর যেতে না যেতেই বিরাট গলা শোনা গেল। বৈদ্যনাথ বউয়ের ডাক শুনে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটল সেদিকে। রুদ্ধশ্বাসে খানিকটা দৌড়ে সে বুঝতে পারল না 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 না, একটা ভীষণ বড় ভুল করে ফেলেছে সে। বাকিদের হারিয়ে জঙ্গলের মধ্যে সে দিশেহারা হয়ে গিয়েছে। ভয়ে ওর গলাটা শুকিয়ে এলো। কই কই কোথায় তুই? বীরা, বীরা, এদিকে রে। হাত 10 দূরে একটা শাল গাছের পিছন থেকে শব্দটা ভেসে এলো, আর সাথে সাথেই একটা আষ্টে গন্ধ এসে লাগলো বৈদ্যনাথের নাকে। ওই তো গাছের পিছনে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছে। ছুটে সেই গাছটার কাছে গিয়ে আঁতকে উঠল সে। দেখল সিধু নাপিতের মুন্ডহীন দেহটা সযত্নে গাছের গায়ে হেলান দিয়ে রাখা রয়েছে। 2 পা পিছুতেই কারোর গায়ে ধাক্কা লেগে পিছন ফিরল সে। বৈদ্যনাথ মনে করেছিল ওই দলের কেউ, কিন্তু না, এক বিভৎস দর্শন নগ্ন নারী মূর্তি তার চেরা জিভ বের করে হিলহিল করে হাসছে। আষ্টে গন্ধে ভরে গেল সারা জায়গা। ভয়ে আতঙ্ক জড়ানো গলায় সে বলল, ওর কথা শেষ হওয়ার আগেই চেরা জিভ দিয়ে ওর গলাটা চেটে খিলখিলিয়ে হেসে উঠল নারী মূর্তি। বৈদ্যনাথের গলা জড়িয়ে সে পরম আশ্লেষে প্রেয়সীর মতন চুম্বন দিয়ে উঠল ঠোঁটে। মুহূর্তের মধ্যেই সারা শরীর নীল হয়ে শুকনো শালপাতার মতো মাটিতে লুটিয়ে পড়ল গাঁয়ের প্রধান দশরথ মুর্মুর একমাত্র ছেলের নিথর মৃতদেহ। সন্ধ্যা হয়ে এলো, অথচ ভূতর থান থেকে কেউ ফিরল না। গায়ে ঢিঢি পড়ে গিয়েছে। সকলে ভয়ে দুশ্চিন্তায় হাতের নখ প্রায় চিবিয়ে শেষ করে ফেলার উপক্রম করেছে। বুড়ো সনাতন বলল, তো ভালো লক্ষণ দেখছি না। এবার একটা কিছু করতে হবে, নইলে অন্ধকার নেমে এলে ওই ভূতর থানে ঢুকার উপায় তো থাকবে না। এতগুলো মরদ জঙ্গলে ঢুকেছে। হাত জোর করে আকাশের পানে চেয়ে সনাতন ইষ্টনাম জপ করল। গ্রামের একজন বলে উঠল, এখন কি করার লাগে ওইটাই তো বুঝতে লারজি। আচ্ছা, মোরা চাপা মাইয়ের কাছে যেতে পারি লাই? ওর কাছে গেলে তো হয়। ঠিক কইছো কথা। প্রস্তাবটা শুনে জটলায় ছোট একটা ফিসফিসানির ঝড় উঠল যেন। গাঁয়ের প্রধানের আদেশ মতো কেউই চাপা সোরেনের কাছে যাওয়ার কথা মুখে আনে না। যারা যায় তারাও লুকিয়ে চুরিয়ে। কিন্তু এভাবে সর্বসমক্ষে এই কথা ওঠার আশা কেউ কল্পনাও করেনি। যদিও চিন্তাটা অনেকেরই মাথায় এসেছিল, কিন্তু প্রধানের কথার বিপক্ষে যাওয়ার সাহস এখনো পর্যন্ত কেউ দেখায়নি। সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করতে শুরু করলো। ঘণ্টা বাঁধার দরকার, কিন্তু বেড়ালের গলায় সেটা বাঁধবে কে? এই নিয়ে সকলের মনেই তখন প্রশ্ন তৈরি হলো। দেখ সনাতন ঠাকুর, এই গায়ে তুই এখন সবচেয়ে বুড়া মানুষ তো আছিস। মুদের মাথার ওপর এখন তুই আছিস বটি। বল না, কি করাটা উচিত বল। মুরা চাপা মাইয়ের কাছে যেতে পারিলা? ওই বলো কি করাটা উচিত। ওর কথাটা সমবেত জনগণ সমস্যারে সমর্থন করল। সনাতন কিছুক্ষণ ভেবে বলল, দেখ দশরথ গায়ে লাই, কাজেই ওর আদেশ মানারও কোনো প্রয়োজন তো নাই। এখন যা অবস্থা, তাতে শুধু চাপাই পারে কোনো ব্যবস্থা করতে। চল সব, মোরা সবাই ওর কাছেই যাই, চল। কথা শেষ হওয়া মাত্র প্রায় সকলে চাপার কাছে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই সনাতন আবার বলল, সকলে যাওয়ার দরকার তো লাই। মেয়ে ঝিরা ঘরে থাকো, আর মরদরা চল আমার সাথে। দেখি
এর মধ্যে থান থেকে ওরা ফিরলে, তাই গা খালি করে যাওয়া ঠিক হবে না রে। এদিকে বীরা জ্ঞান ফিরে দেখে সে শুয়ে আছে একটা হোগলার ছাউনি দেওয়া আধো অন্ধকার ঘরের মধ্যে। ওর পায়ের কাছে একটা ছোট্ট লম্ফ জ্বলছে মিটমিট করে, আর তাতেই সামান্য আলো হচ্ছে মাটির ঘরটায়। মাথার ওপর হোগলার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে না, কাজেই এখন যে সন্ধ্যা বা রাত সেটা বুঝতে অসুবিধা হলো না ওর। গলাটা শুকিয়ে এসেছে। উঠে বসতে গেল বীরা, এমন সময় একটা ছেলের হাত ওকে পিছন থেকে চেপে শুইয়ে দিল। মাথা ঘুরিয়ে দেখল শিবনন্দন বসে আছে ওর শিয়রে। ও কিছু বলতে যাবে এমন সময় শিবনন্দন মুখে আঙুল দিয়ে ইশারায় ওকে চুপ করতে বলল। বীরা কিছু বুঝতে পারল না কি হচ্ছে ব্যাপারটা। ও কি এখন তবে চাঁপার বাড়িতে? কিন্তু এখানে ও এলো কি করে? আস্তে আস্তে জ্ঞান হারাবার আগে ওর সাথে ঘটা ঘটনাগুলো ধীরে ধীরে মনে পড়তে শুরু করলো ওর। সেই গলায় দড়ি দেওয়া লোকগুলোর হাসি আর ওর পা চেপে ধরা মৃতদেহটার কথা মনে পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল বীরার। ও কান পেতে বাইরে শুনল বেশ কিছু লোকের চাপা গুঞ্জন, আর সাথে শোনা যাচ্ছে চাঁপা মাইয়ার গলা। তিনি যেন কিছু একটা নির্দেশ দিচ্ছেন, কিন্তু শিবু ওকে চুপ করতে বলছে কেন? বাইরে কে এসেছে? কি ঘটছে এই সব? সব কেমন যেন রহস্যজনক ঠেকছে বীরার। আরও বেশ কিছুক্ষণ পর চাঁপা সবাইকে বিদায় করে ঘরের ভেতর এসে থপ করে বসে পড়ল মেঝে। কি হয়েছে মাই? আমি এখানে কি করে এলাম? পোড়ামুখী, কাল থানে গেছিলি কেন? জানিস কি হালে তোকে উদ্ধার করেছে শিবু? ভুল করে ঝড় বৃষ্টিতে। কি হয়েছিল ওখানে? বীরা ধীরে ধীরে ভূতর থানে গিয়ে পড়ার পর থেকে যা যা ঘটেছিল সব বলল। সবটা শুনে চাঁপার মুখটা কালো হয়ে গেল, যেন কোনো গভীর দুশ্চিন্তার কালো মেঘ নেমে এসেছে ওর মুখে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এবার শিবু আর নিজের উত্তেজনা চেপে রাখতে পারল না। কি হয়েছে বুড়ি আম্মা? ও জেগেছে, কেউ জাগিয়েছে ওকে, কিন্তু কিন্তু কে কে জাগিয়েছে? কথাগুলো বলে ধীরে ধীরে উঠে বাইরে বেরিয়ে গেল চাঁপা। গাঁয়ের মরদরা প্রায় সকলেই চাঁপা মাইয়ের বাড়ি গিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে কি করণীয় তা জানতে। সিঁদুর বউ ঘেঁটু ঘরের দাওয়ায় পিদিম জেলে ভাবছিল ওর বরের কথা। অভাবের সংসার হলেও একদিনের জন্য বউকে কষ্ট দেয়নি। দুবেলা পেট ভরে খেতে দিতে পারুক না পারুক, অন্তত বউয়ের মানসিক শান্তিটুকু দিতে কখনো কার্পণ্য করেনি সে। আজ সকাল থেকে সেই মানুষটাও নিরুদ্দেশ। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে সিঁদুর বউ। কই রে বউ, কোথায়? দে দে খেতে দে কিছু। বাইরে থেকে সিঁদুর গলা পেয়ে চমকে উঠল ঘেঁটু। তাহলে কি সবাই ফিরে এসেছে? আনন্দে লাফিয়ে উঠল সে। দৌড়ে বাইরে বেরিয়ে দাওয়া এসে ঘেঁটু দেখল কোথাও কেউ নেই। সিঁদুর বাড়িটা গাঁয়ের একটু পিছন দিকে। এদিকটায় আর তেমন ঘর বাড়ি নেই, পিছনেই শালের জঙ্গল। ও পিদিমটা হাতে তুলে নিয়ে দাওয়া থেকে নেমে এদিক ওদিক দেখল, না কেউ নেই আশেপাশে, অথচ ও স্পষ্ট শুনেছে ওর বরের গলা। এদিকে আয়। এবার আওয়াজটা আসছে বাড়ির পিছনের জঙ্গলের দিক থেকে। আয়
আসছি। জবাব দিয়ে ঘেঁটু বাড়ির পিছন দিকে গিয়ে দেখল সেখানেও কেউ নেই। আজব ব্যাপার, লোকটা কি ভর সন্ধ্যাবেলা অন্ধকারের মধ্যে লুকোচুরি খেলা শুরু করলো? মুখে একটা বিরক্তিসূচক শব্দ বের করে ঘরে ফেরার জন্য পিছন ফিরতেই একটা দমকা হাওয়ায় তপ করে পিদিমটা নিভে গেল। অদ্ভুত একটা অনুভূতি হলো ঘেঁটুর। জঙ্গলের দিকে তাকাতেই দেখল একটা উলঙ্গ নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে শালের মোটা গুঁড়িগুলোর মাঝে, আর তার হাতে ঝুলছে শিবুর ধর থেকে আলাদা করা মাথা। সেই মাথার চোখ কোটরগুলো কেউ খুবলে নিয়েছে, মুখে এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি। কয়েক মুহূর্ত দিশেহারা হয়ে গেলেও সম্বিত ফেরা মাত্রই পালাবার চেষ্টা করলো ঘেঁটু, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। ওই নারী মূর্তি চোখের নিমেষে এসে দাঁড়িয়েছে ঘেঁটুর ঠিক পাশেই। একটা বিশ্রী আষ্টে গন্ধে চারপাশটা ভরিয়ে দিয়ে ঘেঁটুর মাথাটা ঠিক খেলনা পুতুলের মতো দেহ থেকে ছেড়ে নিল সেটা। সন্ধ্যা গড়িয়ে রাত এলো। এতক্ষণে ফিরেছেন উনি। শিবু বুড়ি আম্মার মুখ দেখেই বুঝতে পেরেছে কিছু একটা মারাত্মক ঘটেছে, তাই ওকে আর না ঘাঁটিয়ে ঘটিতে করে জল এনে দিল। চাপা সেই ঘটির জলটা ঢকঢক করে গলায় ঢেলে চুপ করে বসে রইল। বীরা চোখের জল মুছে উঠে গিয়ে বসল চাপার পায়ের কাছে। তারপর ওর হাঁটু দুটো জড়িয়ে ধরে বলল, মাই, কি হয়েছে বল না, ফের কোনো খারাপ খবর এনেছিস? বল না মাই। চাপা ধীরে ধীরে ওর হারিয়ে যাওয়া থেকে শুরু করে ওকে খুঁজতে যাওয়ার দলের মর্মান্তিক ঘটনা আর গায়ের বর্তমান পরিস্থিতি সবটাই খুলে বলল। বীরাকে বাড়ি ফিরতে দেয়নি চাপা, জোর করে নিজের কাছে রেখে দিয়েছে সে। আজ সকালেই বীরা চাপার কাছে বৈদ্যনাথের মৃত্যুর খবরটা পেয়েছে, কিন্তু তখন আর কিছু বলেনি সে। এখন সবটা শুনে ভয়ে বিস্ময়ে দিশেহারা হয়ে বীরা জিজ্ঞাসা করল, কে করছে এসব মাই? কোনো ভূত প্রেত? কি হবে এবার? পুরো গা শুধু লোক, কি এবার মরে যাব? চাপা কিছুক্ষণ ভেবে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এবার তোকে সবটা বলা দরকার। একমাত্র তুই পারবি সবাইকে বাঁচাতে। আসিবু, এদিকে এসে বস। থেলো হুঁকোটায় একটা লম্বা টান দিয়ে বুড়ি চাপা সরে বলতে শুরু করলো, দুনিয়ায় এমন অনেক জিনিস আছে যা আমরা জানি না। যারা জানে তারাও সবটা সবাইকে জানায় না, কারণ এই দুনিয়ায় সব কিছু ভালো বা সুন্দর না। সেরকম একটা অন্ধকার দুনিয়ার বাসিন্দা প্রেত আর পিশাচরা। এরা মুদের থেকে দূরে অন্ধকারেই থাকে, চট করে বাইরে আসে না, কিন্তু বিশেষ বিশেষ দিনে এরা জেগে ওঠে। আর এদের যদি অসময় জাগানো হয় তাহলে ওর ফল হয় মারাত্মক মারাত্মক। তেমনি এক পিশাচ হচ্ছে কপাল খাকি বা নসিবখোর। ভয়ঙ্কর তার প্রকোপ, একবারে তাকে জাগালে আর নিস্তার নেই। আচানক ওর কথাই বলছো কেন? তোমার কাছেই তো শুনেছি আরো কত প্রেত পিশাচের কথা, তারাও তো হতে পারে। একটু বিরক্ত হয়ে চাপা জবাব দিল, ঘটনাগুলো দেখে তো তাই মনে হচ্ছে যে কেউ জাগিয়েছে। কপাল খাঁকি করেছে খুনগুলো? ওকে কেমন দেখতে? না, ওর সাগরের আছে অশরীরী সহ। ও আসার আগে তাদের পাঠায় বলি নিতে, তবে কপাল খাকির সম্বন্ধেও মুই
সবটা জানিলা। শুনেছি ওকে দেখা যায় না, শুধু শুধু বোঝা যায়। ওকে জাগালে মনের স্বাদ পূরণ হয়। সে মানুষ যে ওকে জাগায় তার আর ভগবানের মধ্যে পার্থক্য থাকে সামান্যই। তবে ওকে বসে রাখা সহজ নয়। এ পিশাচিনী ভীষণ রাগী। মনে হয় কেউ বা কারা ওকে জাগাইছে। উত্তরটা দিয়ে হাতের হুঁকোটা নামিয়ে রাখে চাপা। তুই বললি মু পারি সবাইকে বাঁচাতে, কিন্তু কি করে? কাল ভাদ্রের অমাবস্যা। কপাল খাকিকে একটা ভ্যাট দিয়ে সন্তুষ্ট করে ওর কাছে বয় চাইতে হবে, যাতে ও এই গ্রামটা ছেড়ে চলে যায়। কিন্তু মাই, মু কি ভেট দেব বল? মোর আছেটা কি? কেন, পেটের বাচ্চাটা আছে তো। জবাব দিতে দিতে কঠিন দৃষ্টিতে বীরার পেটের দিকে চাপা সোরেন তাকিয়ে রইল। একই অমাবস্যার রাত, তার উপর দারুণ দুর্যোগ। অন্ধকার ভূতর থানে বসে আছে দুজন নারী ও একজন পুরুষ। ধুনি জ্বালিয়ে ক্রমাগত মন্ত্রপাঠ করে চলেছে চাপা, আর তার ঠিক পিছনেই অজানা ভয়ে কুঁকড়ে বসে আছে বীরা আর শিবু। যদিও চাপা বারবার বলে দিয়েছে মন শক্ত রাখতে, তবুও নানান অলৌকিক শব্দে বারবার এদিক ওদিক দেখছিল বীরা। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠের পর চাপা সঙ্গে আনা কাঁচা মাংসের একটা টুকরো ছুঁড়ে দিল সামনের সেই পুকুরটায়, যেখানে কয়েকদিন আগেই বীরার সঙ্গে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। ক্রীড়ার সামগ্রী আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে শিবু। চাপা আজ সকালে নির্দেশ দিয়েছিল ওকে কি কি জোগাড় করে রাখতে হবে। বীরা লক্ষ্য করল মাংসের টুকরোটা পুকুরের জলে পড়া মাত্রই জলটা প্রবলভাবে নড়ে উঠল, যেন কোনো বিশাল আকার ক্ষুধার্ত প্রাণী সেটা খাওয়ার লোভ সামলাতে না পেরে হামলে পড়েছে। সময় হয়েছে, উঠে আয়, উঠে আয়। বীরা কাঁপতে কাঁপতে উঠে ওর সামনে গিয়ে দাঁড়াতেই আদেশ করল শুয়ে পড়ার। বীরা শুয়ে পড়ল। ও জানে না যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে ওর সাথে, তবুও গাঁয়ের লোকেদের বাঁচাতে, সকলের নিরাপত্তার খাতিরে ও আজ এত সাহস কাজ এখানে করতে এসেছে। আর তাছাড়া চাপা মা তো আছেই। চোখ বুজে শুয়ে রইল বীরা। হঠাৎই ওর মনে হলো ওর চারপাশ দিয়ে সরীসৃপ জাতীয় কোনো প্রাণী হাঁটা চলা করছে। স্যাঁতস্যাঁতে ভেজা জিভ দিয়ে সেটা চেটে দিয়ে যাচ্ছে ওর গাল। চোখ বন্ধ অবস্থাতেই বিরাট বুকের ভেতরে হাঁপড় চলতে শুরু করেছে। যাই হয়ে যাক, চাপা না বলা পর্যন্ত ও চোখ খুলবেই না। শিবুকে পিছনে ফিরে দাঁড়াতে বলে সঙ্গে আনা বড় ছুরিটা বের করলো চাপা। তারপর কি একটা মন্ত্র পড়ে সেটা ঢুকিয়ে দিতে গেল বীরার পেটে, কিন্তু তা ঘটল না। একটা ভয়ঙ্কর আঘাত এসে পড়েছে চাপার মাথার পিছনে। ব্যথায় কোঁকিয়ে উঠে মুখ থুবড়ে পড়ে গেল চাপা। সেই শব্দে বীরা চোখ মেলে আর শিবু পিছন ফিরে তাকিয়ে দেখে বড় একটা গাছের ডাল হাতে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং দশরথ। আর একটু হলে তোকে মেরে ফেলতো মাকি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন দশরথ। বহু সময় পর নিজের বাড়ির লোককে দেখে আনন্দে লাফিয়ে উঠতে যাচ্ছিল বীরা, কিন্তু দশরথ ওকে আবার শুইয়ে দিয়ে বলল, আরে না না, তুই উঠিস না, ওর বদলে আমি তোকে মারবো বটে। কথাগুলো শুনে শিবুর গা ঘেন্নায় গুলিয়ে উঠল। নিজেকে মানুষ ভাবতেও কষ্ট হচ্ছে ওর।
আরে মু তো মোর বংশধরের জন্যই সব করছি। তুই মাগি বারবার মোর ইচ্ছায় জল ঢেলেছিস মরা বাচ্চা বিকে, তাই আজ তোকে মেরে তোর বাচ্চাটা কপাল খাকির কাছে দিব। আরো সন্তুষ্ট হলে বর চাইব একটা জ্যান্ত বাচ্চা, জীবর বংশটারে এগিয়ে নিয়ে যাবে রে। ওই বুড়ি মাগি নিজে পিছাদ সিদ্ধ হওয়ার লিগে এ তো লোককে মারার পর এখন তুকে মেরেও কাজ হাসিল করতে চায়। ও যখন দুপুরে এসেছিল তখন ভেবেছিল আমি মরে গেছি বটে, কিন্তু মরি নাই। আমি সব লুকিয়ে লুকিয়ে দেখেছি। খানিকটা দম নিয়ে অচৈতন্য চাপার হাত থেকে ছুরিটা তুলে নিয়ে ও বসাতে গেল বিরাট পেটে। আর ঠিক তখনই শিবু ঝাঁপিয়ে পড়লো ওর উপর। দুজনে জড়াজড়ি করে গড়িয়ে পড়লো বৃষ্টি ভেজা কাদা মাটিতে। শিবু চিৎকার করছে, পালাও, গায়ের সবাইকে জানাও বেদের আসলি রূপ। কিন্তু শোকে দুঃখে বিরা পাথর হয়ে গিয়েছে। এই ঘৃণ্য মানুষের জীবন আর তার চাই না। একবার পুকুরের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল, আমার কপাল দিবে এরা, এরা মানুষ? তবে তাই হোক, কপাল খাকে মোর কপাল খা। মোর পুরা কপাল তুই নিয়ে যা, এদের মনের সাদিমন ভাবে মিটিয়ে দে তুই, যাতে আর কেউ লোভ লালসা মোহ অহংকারে না পড়ে, যাতে এদের দেখে সবাই শিক্ষা নেয়। তারপর ঝাঁপিয়ে পড়ল পুকুরের জলে। কড়কড় করে বাজ পড়ল একটা। বৃষ্টির ফোঁটা নেমে আসছে ভূতোর থানকে ভিজিয়ে দিতে। পুকুরের জলে তার তীব্র উপস্থিতি জানান দিচ্ছে সেই রাতে ওই ভূতোর থানে কি ঘটেছিল তা কেউ আর জানতে পারেনি। তবে শোনা যায় মর্মান্তিক শাস্তি হয়েছিল চাঁপা সোরেনার দশরথের। অনেকে নাকি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে ওদের মাথা কাটা খোবলানো মৃতদেহ যত্রতত্র পড়ে থাকতে দেখেছে। তখনই এলাকার লোক এ চত্বর ছেড়ে যে যেখানে পেরেছে চলে গেছে। ফাঁকা হয়ে গিয়েছে গোটা গ্রামটা। এই ঘটনার পর বহু বছর কেটে গিয়েছে। এই ঘটনার কথাও এখন মানুষের মন থেকে হারিয়ে গিয়েছে। শিবু পাগল হয়ে আজ হাঁসটিহির একটা দেহাতি গ্রামে এসেছে, কিন্তু এখানকার লোকজন আজ ওকে কেউ পাত্তা দিচ্ছে না। সবার আজ মন খুব খারাপ। গ্রামের এক ধর্মান্তরিত খ্রিস্টান দম্পতি বুধুয়া আর লক্ষ্মীর মেয়ে খুব অসুস্থ আজ। জমে মানুষের টানাটানি চলছে। বাড়ি মিষ্টি মেয়েটা, সবার সাথে ওর ভাব, তাই সারা গা ভেঙে পড়েছে বুধুয়ার বাড়ির সামনে। এমন সময় শিবু পাগলা এসে দাঁড়ায় সেখানে। ছোটি ওকে নিজের হাতে খেতে দিত, তাই আজও সে এসেছে খাবারের খোঁজেই। সবার মাঝে দাঁড়িয়ে সে আপন মনে ছড়া কাটছে। তার হুঁশ নেই যে এখানে একটা শোকের পরিস্থিতি চলছে। হতাশ বুধুয়া বসে বসে বিড়ি টানছিল। শিবু পাগলার এইসব কাণ্ড দেখে সে ক্ষেপে ওঠে, চিৎকার করে ছুটে তাকে মারতে আসে। চেঁচিয়ে বলে, চল চল, যত সব পাগল কোথাকার, পাগলামি শেষ নেই। সারাদিন ধরে বলেই চলেছে কপাল খা, কি কপাল খা, পোড়া কপাল নিয়ে যা। মনের স্বাদ মিটিয়ে দে, কপাল নিতে ওই আসতেছে, তোর কপাল নেবে শালা। ভাগ এখান থেকে, ঘাটের মরা কোথাকার, চল। তাড়া খেয়ে শিবু পাগলা চলে যাচ্ছিল। জঙ্গলের কোনো এক প্রান্তে সেই পাগলা বৃদ্ধ চিৎকার করে উঠল, আর সাথে সাথেই একটা শিয়াল জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে চিৎকার করে উঠল দূরে কোথাও। কপাল খা, কি কপাল খা, ওরা কপাল নিয়ে যা,
মনের স্বাদ মিটিয়ে দে, কপাল নিতে হই আসছে সে। কেমন লাগলো আমাদের এই পরিবেশনা? অবশ্যই কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের গল্পে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।